নমস্কার। প্রভাত চৌধুরীর লেখা যে গদ্যটি আজকে পড়ব সেটির নাম খনন কার্যে আবিষ্কৃত বর্ণমালা। পড়ছি। শৈশবে অভিভাবকদের আনুকূল্যে শীতাতপ নিয়ন্ত্রিত কোনো এক প্রেক্ষাগৃহে বসে রোমাঞ্চিত হয়েছিলাম এক ঐন্দ্রজালিকের প্রদর্শনীতে। কী সম্মোহন ক্ষমতা তার চৌকস শব্দ ব্যবহারে! প্রতিটি শব্দই এক অপার বিস্ময়ে আমার কাছে উন্মোচিত করছিল এক জগৎ, যা নূতনতর, অজানা। বিস্মরণের এমন মজা ভুলে গিয়েছিলাম সেই ঐন্দ্রজালিকের অলৌকিক বর্ণমালা প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েই। কেন এমন হয়? জাদু প্রদর্শনীতে যা ছিল অমোঘ, তাকে প্রদর্শনীর পর এত মূল্যহীন মনে হয় কেন? বিস্মরণ সহজতর হয়। দুর্বল স্মৃতির অক্ষমতায়, নাকি কারণ অন্যত্র, অনুসন্ধান সাপেক্ষ? কবিতা কেন স্মৃতি থেকে সরে যায় না? এ প্রশ্নটি উত্তরের মধ্যেই সমাধান পাওয়া যাবে পূর্ববর্তী প্রশ্নের। কবিতায় অনিবার্যতা কোথায়? বারবার ঘুরে ফিরে সেই সব বর্ণমালা কেন নির্জনতাকে স্পর্শ করে, একাকিত্বকে সঙ্গ দেয়, আলোড়িত করে আমার বা অপর পাঠকের প্রচ্ছন্ন আত্মজ্ঞানকে? স্মৃতি কেন সমৃদ্ধতর হয় কনিষ্ঠতার ঘনিষ্ঠ তাপে? সেই অলৌকিকতা কোথায়? আমি মনে করি খনন কার্যে আবিষ্কৃত বর্ণমালাই কবিতা। চৈতন্যের পৌনপুনিক আক্রমণে যে তাড়না, তার অনুশাসনে কবিতার একান্ত ব্যক্তিগত বোধ বা অভিজ্ঞতার খনিতে অবিরত চালিয়ে যান খনন কার্য। এক নীরব ধারাবাহিকতায় তিনি আবিষ্কার করেন সেই বর্ণমালা যা তাঁর নিজস্ব চেতনার ফসল, ভাবনার অন্তরঙ্গতা, অলৌকিক উচ্চারণে স্বাতন্ত্র্যতা, যা পাঠকের কাছে বহন করে। ফলে ঐন্দ্রজালিকের সম্মোহন নয়, অতিরিক্ত কিছু, যার স্থায়িত্বই স্মৃতির কাছে অনিবার্যতা নিয়ে উপস্থিত হয়। 1974 একটি নিবন্ধে উপরোক্ত কথাগুলি লিখেছিলাম। নিবন্ধটি প্রকাশিত হয়েছিল আমাদের ওই সময়ের প্রধান কবিতাপত্র কবিতাপত্রে। উক্ত নিবন্ধের পরবর্তী অংশ এমন অনেক কথাই লিখেছিলাম। এখন মনে হয় তা ছিল তারুণ্যের উচ্ছ্বাস কিংবা উচ্চকিত কথাবার্তা। এই সুযোগে প্রথমেই সেই সবের দায় থেকে মুক্তি প্রার্থনা করছি, কিন্তু মূল বিষয়টি আমাকে এখনও উৎসাহিত করে। সেই উৎসাহ থেকেই নিবন্ধটিকে আরেকবার নতুন করে লেখার বাসনা হলো। খনন কার্য সে তো নিজেকেই খুঁড়ে চলা। এ যেন অনেকটা মল্লভূমের পাথুরে মাটিতে কূপ খননের সঙ্গেই তুলনা করা যেতে পারে। খনন কার্য ততক্ষণই অব্যাহত থাকে যতক্ষণ না তলের সন্ধান পান কূপ খননকারী শ্রমিকেরা। কিন্তু একজন কবি, উনি কতক্ষণ খনন কার্য করেন? একদল কূপ খননকারী শ্রমিক ততক্ষণ? নাকি আরও দীর্ঘ সময়ব্যাপী চলে তাঁর এই নিভৃত কর্মসূচি? এর কোনো নির্দিষ্ট উত্তর নেই, বা বলা যেতে পারে একজন কবির এই কাজ থেকে কখনো মুক্তি হতে পারে না। তিনি কূপ থেকে জল উদ্গত হলেই ছুটি পান না, তিনি প্রতিনিয়তই চালিয়ে যান এই কাজ। কবির বোধে কি কি জমা হয় বা কিভাবে জমা হয়? এই দুটি প্রশ্নের
সহজ উত্তর হলো কবি তার বোধকে পরিপূর্ণ করেন তার অভিজ্ঞতা দিয়ে, ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে। এই অভিজ্ঞতাগুলি আবার সঞ্চিত হয় দুইভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। কবি সমৃদ্ধ হতে চান, এই চাওয়ার জন্যই তিনি দ্বারস্থ হন কবিতার কাছে, শিল্পের কাছে। একজন কবি তার প্রিয় কিছু কবির, বিশেষত অন্যজনের কবিতা পড়েন, বিভিন্ন চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন, একটি গানের আসরেও কবি যান নিজেকে পূর্ণতা দেবার জন্যই। অনেকে ভাবেন কবি তো 5-10 লাইনের জন্মদাতা, তার সময়ের সীমা পরিসীমা নেই, তিনি অনায়াসেই শিল্প সাহিত্যের অন্যান্য শাখার জন্য সময় ব্যয় করতেই পারেন। এই যেমন কৃষ্ণগোপাল মল্লিক ঋত্বিক পুরস্কার পেলেন উপন্যাসের জন্য। দর্শকদের মধ্যে কবিদের সংখ্যাই বেশি। কাঞ্চন দাশগুপ্তর ছবি প্রদর্শনী, সেখানেও কবিরা। আবার অশোক বিশ্বনাথনের শূন্য থেকে শুরু, সেখানেও কবিরা হাজির। এবং নাটক এবং গানের আসরে তো কবিরা যাবেনই, এটা স্বতঃসিদ্ধ। কিন্তু দেখবেন কোনো কবির কবিতা পাঠের আসরে গল্পকাররা প্রায় আসেনই না। ওদের তো প্রচুর লিখতে হয়। কজন চিত্রশিল্পী কিংবা চলচ্চিত্রকার কবিদের নাম জানেন? এই প্রশ্ন আমাকে তাড়িত করে। আমার নাটকের লোকজন ফুটবল মাঠে যেতে পারেন, ফুটবল কবিতা পাঠের আসরে নৈব চ। তাহলে এই নাটক প্রসঙ্গে আমি আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লিখছি। আমাদের কবিতা পাখিকে যে প্রেসে ছাপা হয়, সেই একই প্রেসে বহুরূপী নামক নাটকের পত্রিকাটিও ছাপা হয়। বহুরূপী সম্পাদক কুমার রায়, বিশিষ্ট নাট্য পরিচালক এবং অভিনেতা। আমি ওনার অসংখ্য নাটক দেখেছি, তা আমি জানি। আর আমি জানি কুমার রায় প্রভাত চৌধুরী নামক কবির একটি কাব্যগ্রন্থের নাম জানেন না। তবে আমি নিঃসন্দেহে বলতে পারি ম্যাক্স মুলার, গোর্কি সদন, পশ্চিমবঙ্গ সরকার, অভিক সরকার প্রমুখের আনুকূল্যপ্রাপ্ত কবিদের নাম ঠিকানা কুমার রায়ের অজানা নয়। এই অজানাটাও তার স্বার্থসিদ্ধির অজুহাত মাত্র। তবে এসবের জন্য আদৌ কুণ্ঠিত নই, কারণ আমি জানি একজন কবি যেখানে পৌঁছতে পারেন, সেখানে পৌঁছতে বা তাকে স্পর্শ করতে একজন অভিনেতার কমপক্ষে 1 যুগ সময় লাগবে। আর নাটক যে একটি তৃতীয় শ্রেণীর শিল্পকর্ম, এটাও কবি জানেন না, এটা ভাবার কোনো কারণ নেই। তাহলে কবির দায় কোথায়? কবির দায় তার নিজের কাছেই। সে নিজের তাগিদেই নিজের বোধকে সমৃদ্ধ করতে চান বলেই তার চলাকে বজায় রাখেন। শুধু শিল্পক্ষেত্র থেকেই একজন কবি সমৃদ্ধ হন এমনটাও নয়, তিনি পরিবেশ, পারিপার্শ্বিকতা থেকে নিজেকে সমৃদ্ধ করার সামগ্রী সংগ্রহ করেন। প্রাত্যহিক জীবনযাপন এবং পরিকল্পনা মাফিক তার অপরিকল্পিত ভ্রমণ করেন কবি, যা তাকে নতুন দৃশ্য দেখায়, নতুন শব্দ চেনায়, নতুন গন্ধের সন্ধান দেয়, যা থেকেও তিনি নিজেকে পূর্ণ করেন। শুধু জল নয়, একজন কবির মাটির কলসে যা থাকে তাকে বলতে পারি অরূপ রতন। এখানেই চলে একজন কবির খনন কার্য। তিনি একান্তে নিভৃতে চালিয়ে যান খনন কার্য। পবিত্র মুখোপাধ্যায় তার আগুনের বাসিন্দা কাব্যগ্রন্থের উৎসর্গপত্রে লিখেছিলেন, প্রতিটি কবিতার জন্মের আগেই আমি মরে যাই। ভূমিষ্ঠ হলে নতুন করে বেঁচে উঠি। বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমার যন্ত্রণাময় উপলব্ধি শূন্য শব্দের স্বর্ণপাত্রে ঢেলে দিই। কখনো একা দিগন্ত বিস্তৃত মাঠের বুকে দাঁড়িয়ে পৃথিবীর রক্তাক্ত বুকের আর্তনাদ শুনি। হাত পা সমস্ত স্নায়ুতন্ত্র অসাড় হয়ে যায়। সেই নির্জন কান্না ধরে রাখি শব্দের অক্ষমতায়। এবং সেই ইতিহাস পথে কবি পবিত্র মুখোপাধ্যায় দেখা পান কর্ণ, অভিমন্যু প্রমুখ পুরাণ ব্যক্তিত্বের। পার হন লেথে নদী, সভ্যতার কুরুক্ষেত্র। ধ্বংসকালীনে এসে সন্ধান পান ইবলিশের, পবিত্র পূর্ণতর হয়ে ওঠেন। পবিত্র খনন কার্য মূলত ইতিহাস এবং পুরাণ কেন্দ্রিক। এই ইতিহাস চেতনায় পবিত্র তুলে আনেন এক অন্য দৃশ্য, যার কথা পুরাণ কথিত নয়। যেমন অভিমন্যু কবিতায় তিনি অবলীলায় লিখে ফেলেন, এ যেন এসেছে জল নিতে নীল গাই,
জ্যোৎস্নার ছায়া পাতায় পাতায় দীর্ঘ দিঘির জলে, শালতাল আর তমালের বনে স্বর্গীয় নীরবতা, গুলির শব্দে বুকের রক্তে দিঘির জলের রং লাল হয়, ভাসে প্রাণহীন সেই অবোধ বন্য শিশু। এখানে মহাভারতের কুরুক্ষেত্র অদৃশ্য হয়ে গেছে, তার পরিবর্তে বিবৃত হচ্ছে এক অরণ্য, এক নীলগায়ে জলপান করতে আসার ঘটনা এবং একই সাথে এক শিকার কাহিনী। অভিমন্যুর সপ্তরথী গৃহে প্রবেশের সঙ্গে উপমারূপে ব্যবহার করেছেন পবিত্র। এইসবই খনন কার্যজাত উপকরণ, যা পবিত্র নিজস্ব নির্মাণ রীতি। কবি দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় খুব বেশি উচ্চকিত নন, এমনিতে প্রচুর প্রচার বিমুখ, কিন্তু তিনি আমাদের সময়ের অন্যতম প্রধান কবিতার হোলটাইমার। তার কবিতা যাপন শিক্ষণীয়। তার দিনযাত্রী কবিতাটি থেকে আমি মাত্র 4 লাইন উদ্ধৃত করছি। খিদে যৌন, হাঁ খোলা ঘায়ের তো ছোপ ভাঙা মাঠ কংক্রিটের, ঢিবি ঢাল ঘাস ঢেলা ঘূর্ণি জল, লেভেল ক্রসিং চালাবাড়ি, চুকি বুকে গেল তবু ঢিকিয়ে ঢিকিয়ে চলছে ট্রেনখানা যেন, স্টেশন কদ্দূর সে আর মনে নেই কারো, ঘষা ক্ষয়া দিন। দেবীপ্রসাদের এই খনন কার্য মূলত প্রাত্যহিকতাকেই সীমাবদ্ধ। সত্যিই কি তাই, নাকি একজন নিত্যযাত্রীর চোখ দিয়ে দেখার একটা প্রয়াস মাত্র? দেবীপ্রসাদ, কবি দেবীপ্রসাদ যা যা দেখতে পান সেসব একজন নিত্যযাত্রী দেখেন, দেখতে পান, এটা আমার মনে হয় না। ট্রেন লাইন, পার্শ্ববর্তী মাঠ দেবীপ্রসাদের কলমে যেভাবে উঠে আসে, তা তো কোনো নিত্যযাত্রীর চোখে ধরা পড়ার কথা নয়। শুধুমাত্র হা খোলা ঘায়ের মতো ছোপ ভাঙা মাঠের এই বিশেষণ প্রয়োগ কোনো নিত্যযাত্রীর হতে পারে না। ছোপ শব্দটি সাধু অর্থ প্রলেপ। এই ছোপ প্রসঙ্গে রং আসে। ছোপ ভাঙাকে একত্রে নিলে বলতে হয় রঙের প্রলেপ ভেঙে যাওয়া বা উঠে যাওয়া, যেন বা ধান কাটা মাঠ কিংবা ধান রোপণের পর সবুজ মাঠ। মাঠটির প্রকৃত রং মুছে গেছে, এভাবেই বলতে পারি, যা আবার হাঁ খোলা ঘায়ের মতো। এখন নিশ্চিত করে বলা যায় মাঠটি ধান কাটার পরের মাঠ। এই 4 লাইনেই আরও একটি বিষয়ে নিত্যযাত্রীর সঙ্গে দেবীপ্রসাদের সহজ পার্থক্য লক্ষ্য করা যায়। স্টেশন কদ্দূর সে আর মনে নেই কারো। আমরা জানি যে কোনো নিত্যযাত্রী তার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত যাত্রাপথ পুঙ্খানুপুঙ্খরূপে অবগত থাকেন। তার নির্দিষ্ট স্টেশন তিনি ভুলে যান না, ভুলে যেতে পারেন না, কারণ আগামী দিন আবার তাকে এই একই পথে যেতে বা আসতে হবে। দেবীপ্রসাদ নিজের এই বিশ্বায়নের গৌরব ভাগ করে দিতে চেয়েছেন গৌরবার্থে। কবি দেবপ্রসাদের নিত্যযাত্রী জীবনের ভিতর যে খনন কার্য, তা থেকে কবিতাটির শেষ বাক্য উঠে আসে একটি অমোঘ বাক্যে। স্টেশন আসছে কিনা সে আর কারুর মনে নেই। এই স্টেশন কি নেহাতি বনগা লোকাল বা কর্ডলাইন বর্ধমানগামী কোনো ট্রেনের, নাকি এই ট্রেনের গন্তব্যস্থল স্মৃতি বিস্মৃতির থেকে কিছু বেশি? সৈয়দ কৌশর জামাল এবছর শঙ্করপুর গিয়েছিলেন সমুদ্র দেখতে অথবা অবসর যাপনে। জামাল এমনিতে খুব কম কবিতা লেখেন। সমুদ্র ফেরত জামাল লিখে ফেললেন একগুচ্ছ কবিতা, যার মধ্যে একটির পটভূমি কিন্তু কলকাতা। লক্ষ্য করুন সমুদ্রের উপস্থিতি। জল গরমের শোঁ শোঁ শব্দে আঁতকে উঠি। তাহলে সমুদ্র এসে আমাদের রান্নাঘরও দখল করেছে। কে তাকে এনেছে? পথ দেখিয়েছ তুমি, তোমাকেই সামনে পেয়ে বলি, ঝিনুক কুড়িয়েছিলে তুমি, ঝিনুকের মধ্য দিয়ে সমুদ্র এসেছে। কবি সৈয়দ কৌশর জামালের এই কবিতাটির পটভূমি কলকাতা, তা আগেই বলেছি। রান্নাঘর, শীতকাল, জল গরম হচ্ছে, হয়তোবা স্নানে যাবেন তিনি, জল গরমের শব্দে তার কাছে উঠে আসলো সমুদ্র। এখানেই খনন কার্য। স্মৃতি তুলে আনলো সমুদ্রকে। শুধু আনা না, এই প্রসঙ্গে একটি প্রশ্নের নিকটবর্তী হলেন তিনি। প্রশ্নটি হলো, সমুদ্রকে কে পথ দেখিয়ে এনেছে? এর একটা যুক্তিগ্রাহ্য উত্তর উপস্থিত করেছে জামালের কলম। তা হলো, পথ দেখিয়েছ তুমি। কোন পথ? সেই অলৌকিক পথটির সন্ধান দিয়েছেন জামাল। ঝিনুক কুড়িয়েছিলে তুমি, ঝিনুকের মধ্য দিয়ে সমুদ্র এসেছে। জামাল ব্যক্ত করলেন সমুদ্র আগমনের পথ। সমুদ্র তীরবর্তী ঝিনুক
যা হয়তো বা তার বসার ঘরে জমানো আছে, আর বসার ঘর থেকে রান্নাঘর, জল গরমের শব্দ, এসব মিলেমিশে জামাল অনুভব করেন সমুদ্রের উপস্থিতি। এসবই সম্ভব হয় খনন কার্যে প্রতিক্রিয়া স্বরূপ। খনন কার্যে আবিষ্কৃত বর্ণমালাই তো কবিতার একটি উল্লেখযোগ্য সংজ্ঞা হতে পারে, তা মেনে নেওয়া আমাদের কাছে আর কঠিন মনে হচ্ছে না। এতদূর পর্যন্ত ছিল প্রভাত চৌধুরীর কবি জীবনের খনন কার্য সম্পর্কে তার অভিজ্ঞতার কথা। এখানে খনন কার্য মানে বিবিধ রকমের, মানে অর্থাৎ ওই যে বলছিলেন উনি যে একজন কবি তো 4-5 লাইনের একটা কবিতা লেখে, তার আর কতটুকু সময় লাগে, তারপর তো তার অনন্ত সময়, সে সব কাজেই অংশগ্রহণ করতে পারে। আসলে কবিকে ওই 4-5টি লাইন কবিতা লেখার জন্য তাকে প্রস্তুতি নিতে হয় প্রচুর। সেটা তার প্রতিদিনের জীবনযাপনে, ঘোরাফেরায়, চলাফেরায়, কথাবার্তা বলায়, লোকজনের সঙ্গে মেলামেশায়, ছোটোখাটো বিভিন্ন ঘটনা থেকে, ছোটোখাটো বিভিন্ন দৃশ্যাবলী থেকে, বিভিন্ন জায়গা থেকে তাকে এই সমস্ত যে ঘটনাবলী, এই সমস্ত যে দৃশ্যাবলী, এগুলোকে খুঁড়তে হয়, খুঁড়ে এবং কবির নিজের ভেতরের বোধের মধ্যেও খনন কার্য চালাতে হয়, তার হৃদয়ের মধ্যে খনন কার্য চালাতে হয়। এই খুঁড়তে তিনি কবিতার সন্ধান পান। এবং উনি তুলনা করেছেন যারা কুয়ো কাটে, কূপ খনন করে যারা, তারা মাটি কাটতে থাকেন যতক্ষণ না জল পান। জল পেয়ে গেলে তাদের খনন কার্য শেষ। কিন্তু কবির খনন কার্য সেখানেও শেষ হয় না, কবির খনন কার্য চলতেই থাকে। কারণ কবিতার খোঁজ বা কবিতার খোঁজার পর কবিতাকে পেয়ে যাওয়া বলে শেষ কোনো জায়গা নেই। কবিতার সন্ধান অনন্তে, অসীমে, তাকে যত খোঁজা যাবে তত নতুন করে তাকে পাওয়া যাবে। এবং সেই নতুন করে পেতে চাওয়াটাই কবির পরিচয়, কবির কাঙ্ক্ষা, সেখানেই কবির অস্তিত্ব। যে কবির পেতে চাওয়া শেষ হয়ে যায়, তিনি আর কবি হিসাবে জীবিত থাকেন না। নমস্কার।